আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পিআর পদ্ধতি কি। পিআর পদ্ধতি হলে ছোট দলগুলোর কি উপকারিতা, বড় দলগুলোর কি ক্ষতি বা বড় দলের কি ক্ষতি, জনগণের কি উপকারিতা। আর পিআর পদ্ধতি হলে কোন দল কতগুলো সিট পাবে এবং সেই সিটগুলো কোন আসনে হবে এবং স্থানীয় প্রতিনিধিত্ব করবে কে বা জনগণের অভিভাবক কী হবেন, এটা নিয়ে কিন্তু জনগণের মাঝে অনেক প্রশ্ন রয়েছে। আমি ক্রমান্বয়ে সবগুলো প্রশ্নের জবাব দেবো সংক্ষিপ্ত পরিসরে। প্রথমে আসি পিআর পদ্ধতি কী। পিআর পদ্ধতি হলো একটা দল মোট ভোট হয়েছে, এই মোট ভোটের কত পার্সেন্ট সে ভোট পেয়েছে। ধরুন আমাদের বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে 15 কোটি, তাই 15 কোটি ভোটের মধ্যে সে কত পার্সেন্ট পেয়েছে। যদি 3% ভোট পায় তাহলে ওই দলটির এমপি সংখ্যা হবে 9। যদি 10% ভোট হয় তাহলে ওই দলের এমপি সংখ্যা হবে 30। যদি 50% ভোট পায় একটি দল তাহলে ওই দলের সংসদে এমপি সংখ্যা হবে 150। ক্লিয়ার? 2 নম্বর বিষয় হচ্ছে যে এই এমপিগুলো হবে কোন কোন আসন থেকে। না, এমপিগুলো কোনো আসন থেকে হবে না। এমপিগুলো হবে শুধুমাত্র সংসদে তারা প্রতিনিধিত্ব করবে, শুধুমাত্র সংসদে তারা প্রতিনিধিত্ব করবে, কোনো আসন থেকে হবে না। অর্থাৎ মেহেরপুর 2 আসন কি ঢাকা 1 আসন কি খুলনা 3 আসন, না, এইভাবে হবে না। তাদের কাজ হচ্ছে শুধু সংসদে প্রতিনিধিত্ব করা। অনেকে প্রশ্ন এটা আসছে তারা এমপি হবে কোথা থেকে। না, তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়েছেন যে কোনো এলাকা থেকে এমপি হবে না। এমপিগুলো হবে যা শুধু দল থেকে 3 জন হলে 3 জনকে মনোনয়ন দিয়ে দেবেন, 10 জন হয়েছে 10 জনকে মনোনয়ন দিয়ে দেবেন। এখন এই কোন 10 জনকে মনোনয়ন দেবেন, ভোট হওয়ার আগে প্রত্যেকটি দল নির্বাচন কমিশনারের কাছে তাদের 300 আসনের এমপি কে কে হবে তার একটি তালিকা দিয়ে দেবেন এবং নির্বাচন কমিশন সেটা স্ক্রুটিনাইজ করে দেখবেন যে এর মধ্যে কোনো ফ্যাসিবাদ পড়লো কিনা। যদি পড়ে তাহলে বাদ দেবেন, বাদ দিয়ে বলবে তো আপনি আরেকজনকে দেন, কারণ ফ্যাসিবাদকে বাদ দিতে হবে, এটা মূল টার্গেট সকলের আছে। তাহলে এই দলে যে এমপি হবেন সেই তালিকাটা আগেই একটি দল নির্বাচন কমিশনের কাছে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কোন এলাকা থেকে হবে সেটাও সমস্যা হচ্ছে না। এখন প্রশ্ন আসতেছে তাহলে জনগণ ভোটটা দেবে কাকে, তার নেতা কে হচ্ছে, তার প্রতিনিধিত্ব কে করবে, তার সমস্যা হলে সে কাকে গিয়ে বলবে, তার মেয়ের বিয়ে, তার ছেলের চাকরি লাগবে, কোথায় গিয়ে বলবে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে এটা কিন্তু রাজভোট, অর্থাৎ এরা রাজ্য চালাবে বা ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচন, ওরা গোটা জাতিকে পরিচালনা করবে, কোনো একটি গোষ্ঠীকে না, কোনো একটি এলাকাকে না। কারণ এটি হচ্ছে রাজভোট বা ন্যাশনাল ইলেকশন, ফলে এরা গোটা দেশটাকে চালাবে। তাহলে আপনি যে ভোট দিতেছেন এই ভোটের মাধ্যমে আপনি কিন্তু আপনার নেতা নির্বাচন করছেন না, সংসদে প্রতিনিধিত্ব কে করবে আপনার দল থেকে সেইটা ঠিক করবে দলে, কিন্তু আপনার ভোটটা পড়বে হচ্ছে দলে। এই দল দেখবে যে কত পার্সেন্ট ভোট হয়েছে, তার আলোকে 3% হলে 9 জন এমপি সেটা দল ঠিক করে দেবে, জনগণ ঠিক করবে না। এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। দল ঠিক করবে তার এমপি হবে কে কে, কত পার্সেন্ট ভোট পেলো তার ভিত্তিতে দল ঠিক করবে, জনগণ ঠিক করবে না। তাহলে জনগণের কাজটা কি, জনগণের নেতা কী হবে, জনগণের অভিভাবক কে হবে। জনগণের অভিভাবক হবে, আমাদের দেশের নির্বাচন হয় দুটা, একটা হচ্ছে স্থানীয় নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন যখন আপনার সামনে আসবে তখন আপনি ঠিক করবেন স্থানীয়ভাবে আপনি কাকে ভোট দেবেন, স্থানীয়ভাবে কাকে আপনি নেতা নির্বাচন করবেন। সেখানে কী কী আছে, সেখানে আছে আপনার প্রথমত আছে, প্রথম ধাপে হচ্ছে মেম্বার, তারপর আছে ইউপি নির্বাচন, তারপর আছে কি পৌরসভা, উপজেলা চেয়ারম্যান, তারপর আছে পৌরসভা চেয়ারম্যান, তারপর হচ্ছে জেলা পরিষদ। তাহলে আপনি ঠিক করবেন মেম্বার কে হবে, এটি আপনি ব্যক্তিকে তখন ভোট দেবেন। চেয়ারম্যানের সময় ব্যক্তিকে ভোট দিতে পারবেন। উপজেলা যে নির্বাচন হবে সেখানে আপনি ব্যক্তিকে ভোট দেবেন। পৌরসভা যখন ভোট হবে সেখানে ব্যক্তিকে ভোট দেবেন। জেলা পরিষদে ভোট দেবেন আপনি ব্যক্তিগতভাবে বা সেই ব্যক্তিকে ভোট দেবেন। তাহলে আপনার স্থানীয় নেতা কিন্তু এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে ঠিক করবেন। আপনি বলতেছেন যে এটা রাজভোট আর আপনি ওই রাজ্যের নেতা তৈরি করবেন না, আপনার ব্যক্তিগত নেতা তৈরি করবেন না, এই ফাংশন পিআরে থাকবে না। তাহলে সুবিধা কী হবে, দেশের বিভিন্ন কর্মকাণ্ডর ক্ষেত্রে স্থানীয় নির্বাচনের যে প্রতিনিধিত্ব যারা করবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। না হলে এই আমাদের দেশে স্থানীয় প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। কেন? এমপিদের সুপারিশ বা স্বাক্ষর ছাড়া কোনো বিল পাস হয় না। কিন্তু পিআর পদ্ধতি হলে এমপি বলেন, পিআর পদ্ধতি হলে আপনার উপজেলা চেয়ারম্যান বলেন, ইউপি চেয়ারম্যান বলেন, পৌরসভা চেয়ারম্যান বলেন বা জেলা পরিষদের দায়িত্বশীল বলেন, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এমপিদের কোনো হস্তক্ষেপ থাকবে না।
আর এমপিদের হস্তক্ষেপ থাকবে না বলেই কিন্তু যারা এমপি হওয়ার আশা পোষণ করছেন তারা বলতেছেন পিআর পদ্ধতি হওয়ার প্রয়োজন নেই, কারণ বড় দলগুলো তাদের আধিপত্য বিস্তার করবেন। সহজ কথা দেখেন, বড় দলগুলো আধিপত্য বিস্তার করবে কীভাবে? আমাদের দেশে 30% বা 40% ভোট পেলে সে কিন্তু সরকার গঠন করতে পারছে, বা সেই দল কিন্তু সরকার গঠন করতে পারছে। লসটা হচ্ছে কোথায়? 30% ভোট পেল, তাহলে 30%-এর লোক এর মাধ্যমে বাকি 70% ওপর আধিপত্য বিস্তার করছেন। কিন্তু গণতন্ত্রের মূল লক্ষ্যটা কি? গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে অধিকাংশের অংশগ্রহণ এবং এর সংখ্যাধিক্যের ভিত্তিতে বা যারা সব থেকে বেশি ভোট পেয়েছে তাদের নেতৃত্বে দেশ চলবে। তাহলে আপনি 30%-এর ফলেই গোটা দেশকে আপনি নিয়ন্ত্রণ করবেন, তা কিন্তু হবে না। আর এটি বন্ধ হবে তখন যখন পিআর চালু হবে, কারণ পিআর যখন চালু হবে তখন কি হবে? প্রত্যেকটা দল থেকে এমপি হবে, ফলে একটা নির্দিষ্ট একটি দল কিন্তু গোটা জাতিকে তারা নেতৃত্ব দিতে পারবে না, সবার থাকবে অংশগ্রহণ। অর্থাৎ আমি মনে করি পিআর পদ্ধতি যদি চালু হয় তাহলে ছোট ছোট দলগুলো সারা জীবন বড়দের সাথে লেজুর ভিত্তিক কাজ করে গেছে, আর বড় দলগুলো ছোটদের ঘাড়ের উপরে বন্দুক রেখে সব কাজ করছে। এখন কিন্তু তা পারবে না। ছোট দলগুলোর কাছে এখন বড় দলগুলোকে মাথা নত করতে হবে প্রয়োজনে। তাহলে সুবিধা হবে, ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব থাকবে, বড় দলগুলোর আধিপত্য বিস্তার করার যে মনোভাব সেটিও দূর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখলে আশা করি আমি আবারও ভিডিও দেবো পিআর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।